দেখা যাবে পরে, কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো সব পরে। হ্যাঁ, দেখ ইউনিট 3, ইউনিট 3 লস অফ মোশন। হ্যাঁ, গতীয় সূত্রাবলী। দেখো লস অফ মোশন, গতীয় সূত্রাবলী। হয়েছে? তারপর লিখ নিচে চ্যাপ্টার 1। দেখ এই লস অফ মোশনে না 3টি চ্যাপ্টার আছে। একটা হচ্ছে নিউটনস লস অফ মোশন, 2 নম্বর হচ্ছে ফ্রিকশন, আর 3 নম্বর হচ্ছে সার্কুলার মোশন। এই ইউনিটে মোট 3টি চ্যাপ্টার আছে। তো চ্যাপ্টার 1 দেখো, চ্যাপ্টার 1 হচ্ছে নিউটনস লস অফ মোশন। নিউটনস লস অফ মোশন, নিউটনের সূত্র, নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র। বুঝছে? শোন মন দিয়ে, লস অফ মোশনের আমরা কি পড়বো? এখানে নিউটনের আমরা 3টি গতিসূত্র পড়বো, ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল। এবং ফার্স্ট ল থেকে কি কি জানা যায়, সেকেন্ড ল থেকে কি কি জানা যায়, এবং থার্ড ল থেকে কি কি জানা যায়, একটা একটা করে। এবারে এই পুরো লস অফ মোশনের ফার্স্ট টপিক হচ্ছে ইনার্সিয়া। তোরা 9-এ পড়েছিস এগুলো, মনে আছে তোদের? জাড্য বা জড়তা, বলের সংজ্ঞা, বলের পরিমাপ, তাই না? তো সব ছিল, বলের পরিমাপ F সমান m, এগুলো সব আছে, তার সাথে কিছু এক্সট্রা অ্যাড হয়েছে। আর পদ্ধতিগুলো কিছু পাল্টানো, বাকি সব একই থাকে। ফার্স্ট হেডিং কর ইনার্সিয়া, বাংলাটা হচ্ছে জাড্য বা জড়তা। দেখো ইনার্সিয়া, জাড্য বা জড়তা। শোন, যেমন ভর পদার্থের একটা ধর্ম। ভর কি? ভর হচ্ছে পদার্থের একটা ধর্ম বা বৈশিষ্ট্য, যে কোনো পদার্থের মধ্যে রয়েছে। কি না, সেই ভর নামের বৈশিষ্ট্য বা ধর্ম যদি কোনো পদার্থের মধ্যে বর্তমান থাকে, তাহলে সেই পদার্থটি আরেকটি পদার্থকে মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করবে বা অন্য কারো দ্বারা মহাকর্ষীয় বল অনুভব করবে। এটা ভরের ডেফিনেশন। একই রকম ভাবে ভর যেমন পদার্থের একটি ধর্ম বা বৈশিষ্ট্য, ইনার্সিয়া বা জাড্য পদার্থের একটি ধর্ম বা বৈশিষ্ট্য। এর কি কাজ না, জাড্য বা ইনার্সিয়ার কাজ হচ্ছে একটা বস্তু ইনিশিয়ালি প্রাথমিক অবস্থান যেমন ছিল, ধর কেউ স্থির ছিল, তো সে স্থির থাকতে চায়, এই যে প্রপার্টিজটা। ধর কেউ গতিশীল ছিল, সে গতিশীল থাকতে চায়, এই যে ধর্মগুলো, এগুলো বলা হচ্ছে জাড্য ধর্ম। মানে ও প্রাথমিক অবস্থান যেমন ছিল, ও পরবর্তী অবস্থানটাও একই রকম রাখতে চায়, এই ধর্ম হচ্ছে জাড্য ধর্ম। কোন একটা পাথর কোথাও পড়ে আছে, সে স্থির আছে, হ্যাঁ না? যদি তাকে আমরা অন্য জায়গায় নিই, তার উপর কি করতে হবে? আমাকে বাইরে থেকে কিছুটা প্রয়োগ করতে হবে, যার ফলে আমি ওর অবস্থানের পরিবর্তন ঘটাতে পারবো। কিন্তু সেটা কি সহজ? তুমি যখনই স্থির বস্তুর উপর বল প্রয়োগ করে ওর অবস্থানের পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে বস্তুটি একটি বাধা বল তোমার উপর প্রদান করবে, তাই না? সুসিনা পাহাড় কি ঠেলে সরানো সম্ভব? কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? কারণ জাড্য ধর্মের জন্য। কার জন্য? জাড্য ধর্মের জন্য। আবার জাড্য ধর্মটা পদার্থের কোন ধর্মের উপর নির্ভর করে? ভাব পাবি বলতে, জাড্য ধর্মটা পদার্থের কোন ধর্ম নির্ভর করে? অর্থাৎ জাড্য তো সবাইটা সমান নয়। একটা ইটের যা জাড্য, সুসিনা পাহাড়ের তার কি জাড্য? একটা ইটকে যে পরিমাণ বল প্রয়োগ করে সরানো যায়,
শুশুনিয়া পাহাড় থেকে সেই পরিমাণ বল প্রয়োগ করে সরানো সম্ভব? সম্ভব না। জাড্য কার বেশি, পাহাড়ের না ইটের? পাহাড়ের। পাহাড়ের কি বেশি, যার জন্য জাড্য বেশি? ভর বেশি। কারেক্ট, ভর বেশি। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেলাম যে জাড্য বস্তুর বা পদার্থের ভরের উপর নির্ভর করে। যার ভর যত বেশি তার জাড্য তত বেশি। ক্লিয়ার? লেখো, হেডিং করো, ইনার্সিয়া করে সবাই লেখো। জাড্য হলো পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য। জাড্য হলো পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য। জাড্য হলো পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, যার ফলে পদার্থ তার অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে। অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে। অবস্থাটা স্থিতি মানে স্থির হতে পারে, অবস্থাটা গতিশীল হতে পারে, যে কোনো অবস্থা হতে পারে। এখানে অবস্থাটা তার প্রাথমিক অবস্থার কথা বলা হয়েছে। প্রথমে সে যেমন আছে, অন্তিমেও সে একই রকম থাকতে চায়। এই যে ধর্মটা, এই যে বৈশিষ্ট্যটা, এটা ইনার্সিয়া বা জাড্য। এই চ্যাপ্টারের জন্য এই ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণচ্ছেদী প্যারাটা চেঞ্জ করে লেখা রাখো যে জাড্যের পরিমাপ করা হয় পদার্থের ভর দ্বারা। জাড্যের পরিমাপ করা হয় পদার্থের ভর দ্বারা। বুঝলে? বেশ, এবারে রেডি করবো আমরা টাইপস অফ ইনার্সিয়া। এই জাড্যেরও প্রকারভেদ আছে, জাড্যের প্রকারভেদ আছে। তো লেখো টাইপস অফ ইনার্সিয়া বা লেখো জাড্যের প্রকারভেদ। নম্বর লিখবো আমরা টাইপস অফ ইনার্সিয়া বা জাড্যের প্রকারভেদ। টাইপস অফ ইনার্সিয়া বা জাড্যের প্রকারভেদ। দেখ, পৃথিবীতে তিনটি জিনিস, তিনটি জাড্য কনস্ট্যান্ট। কি কি? একটা হচ্ছে স্থিতিজাড্য, অর্থাৎ যে বস্তু স্থির অবস্থায় আছে সে চিরকাল স্থির থাকতে চায়। তো স্থির থাকতে চায়, তার জন্য নাম দিয়েছি আমরা স্থিতিজাড্য। ক্লিয়ার? গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, তাই এর নাম গতিজাড্য। আরেক নতুন জাড্যের কথা আমি বলছি, তার নাম হচ্ছে দিকজাড্য, ডাইরেকশন ইনার্সিয়া। দিকজাড্য মানে গতিশীল বস্তুর নির্দিষ্ট দিক আছে, সে দিকটাও সে ওই দিকটাই রাখতে চায়। যদি তার উপর বল প্রয়োগ করা না হয়, সেটা দিকের পরিবর্তন করবে না। একটা বস্তু পূর্ব দিক বরাবর গতিশীল, তো ও চিরকাল কোন দিকে থাকতে চায়? ওর গতির অভিমুখ যেমন গতির মান চেঞ্জ হবে না, তেমন গতির অভিমুখও চেঞ্জ করতে চায় না। একে বলা হচ্ছে দিকজাড্য বা ডাইরেকশন অফ ইনার্সিয়া। ক্লিয়ার? তো ফার্স্ট হেডিং করো স্থিতিজাড্য, ইনার্সিয়া অফ রেস্ট। এক নম্বর হেডিং করো স্থিতিজাড্য বা ইনার্সিয়া অফ রেস্ট। স্থিতিজাড্য, স্থিতিজাড্য লেখো। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। ক্লিয়ার? আচ্ছা, এটাকে এক্সাম্পল দিতে পারবি? সেটা তো যে কোনো স্থির বস্তুর ক্ষেত্রে হবে, কিন্তু তোকে দেখাতে হবে যে স্থির বস্তু স্থির থাকতে চাইছে এরকম বাস্তব উদাহরণ সবার সাথে ঘটেছে। ঘটনাটা, বাসে বসে আছিস,
বাসটা হঠাৎ চলতে শুরু করলো। বাস চলতে শুরু করলে অনেক কিছু দেখা যায়, তার মধ্যে আমরা সবগুলো নেবো না, তাই না? আমরা এখানে কোনটা নেবো? স্থিতিজাড্যের উদাহরণ ভালো করে বুঝ, ওটা আলাদা উদাহরণ, ওটা আপেক্ষিক গতি, রিলেটিভ মোশন, যেটা তুই বলছিস পাশের ঘর বাড়ি গাছপালা তো চলতে দেখা যায়, রিলেটিভ মোশন পরে আসছে। এখন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে বাসে বসে আছে বা দাঁড়িয়ে আছে, বাস স্থির আছে, তো যে অংশটা শরীরে বাস সংলগ্ন সেই অংশটা স্থির আছে, পুরো বডিটাও স্থির আছে। এবারে বাসটা হঠাৎ চলতে শুরু করলো, ঠিক আছে? ধর দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে থাকা অবস্থায় বাস যদি হঠাৎ চলতে শুরু করে, তাহলে বাসের সাথে আমরা যখন দাঁড়িয়ে থাকি বাসের সাথে আমাদের শরীরের কোন অংশ টাচ হয়ে থাকে? পা দুটো। তো বাস যদি গতিশীল হয় সর্বপ্রথম শরীরের কোন অংশটা গতিশীল হবে? পা দুটো। কিন্তু উপরের অংশ, শরীরের উপরের অংশ স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চাইবে, ও চাইবে না গতিশীল হতে। কিন্তু যদি ধর তুই দাঁড়িয়ে আছিস, তোর পা ধরে কেউ টেনে দিল, কি হবে? পিছন দিকে হেলে পড়বি, পিছন দিকে হেলে পড়বি। তাই স্থির বাস যখন হঠাৎ চলতে শুরু করে যাত্রীগণ পিছনের দিকে হেলে পড়ে, এটা হচ্ছে স্থিতিজাড্যের একটা বাস্তব, মনে থাকবে। নেক্সট হেডিং করো গতিজাড্য। গতিজাড্য, ইনার্সিয়া অফ মোশন। নেক্সট হেডিং হবে গতিজাড্য বা ইনার্সিয়া অফ মোশন। একই কথা লেখো, কি লিখবে? গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। এটা উদাহরণ, চলন্ত বাস যদি হঠাৎ ব্রেক কষে তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, কেন? দাঁড়িয়ে আছি, বাস চলন্ত, বাস গতিশীল, আমার পুরো বডিও গতিশীল। বাস যখন ব্রেক কষে বাস তখন ইনস্ট্যান্ট হঠাৎ করে স্থির হয়ে যায়। তো বাসের সঙ্গে স্পর্শ করে আছে আমার শরীরের কোন অংশ? পা দুটো। তো পা দুটো কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। কিন্তু শরীর উপরের অংশ তখনও গতিজাড্যের জন্য গতিশীল থাকার চেষ্টা করবে, যার জন্য ধরতে ছুটে আসছিলি, তোর পা দুটোকে দেবে দিল, সামনের দিকে বডিটা কি হবে? সামনের দিকে ঝুঁকে পড়বে। তো এই কারণে চলন্ত বাস হঠাৎ স্থির হলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা কার উদাহরণ? গতিজাড্যের উদাহরণ। ক্লিয়ার? থার্ড লেখো দিকজাড্য। 3 নম্বর লেখো দিকজাড্য বা ইনার্সিয়া অফ ডাইরেকশন। দিকজাড্য বা লেখো ইনার্সিয়া অফ ডাইরেকশন। দেখো, গতিশীল বস্তুর গতির অভিমুখ সর্বদা একই দিকে থাকে। গতিশীল বস্তুর গতির অভিমুখ, গতিশীল বস্তুর গতির অভিমুখ সর্বদা একই দিকে থাকে। ঠিক আছে? দেখ, এটা সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি। দিকজাড্য মানে দিক সংরক্ষিত হয় কোন কোন ক্ষেত্রে, যখন আমরা সাইকেলে যেতেছি, যখন আমরা, আচ্ছা, সাইকেল চালানোর সময় আমরা বাঁ দিকে ডান দিকে কোনো দিকে হেলে পড়ি না, খেয়াল করেছিস? আমরা কি পড়ে যাই চালাতে চালাতে বাঁ দিকে বা ডান দিকে? পড়ি না। স্কিড করলে এক্সিডেন্ট হলে সেটা আলাদা জিনিস। স্বাভাবিক অবস্থায় ফাঁকা রাস্তায় তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, তুমি বাঁ দিক বা ডান দিক কোনো দিকে পড়েছো কি কোনোদিন? পড়োনি। কেন? নরমালি সাইকেলটাকে যদি তুই গতিশীল না করে স্থির দাঁড় করে সাইকেলটা কি হবে? তাই বাঁ দিক বা ডান দিক পড়ে যাবে। সাইকেলটি কি গতিশীল না করে সাইকেলটির উপর চেপে দেখাও, স্ট্যান্ড ছাড়া পারবে না, সাইকেল স্ট্যান্ড দিতে হবে। কিন্তু যখন গতিশীল থাকে তখন স্ট্যান্ড দিতে হয় না, কেন? সাইকেল যখন গতিশীল হয়, সাইকেলের ভর আছে, সাইকেলের বেগ আছে। কোন বস্তুর ভর আর বেগ যদি গুণ করে দিই নতুন এক ভৌত রাশি পাওয়া যায়, যার নাম হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। ভরবেগ এটা ভেক্টর রাশি, ভরবেগটা ভেক্টর রাশি। আর ভেক্টরের ভেক্টর কথার অর্থই হচ্ছে তার মানও আছে এবং তার নির্দিষ্ট দিক আছে, দিক নয়, নির্দিষ্ট দিক আছে। তো আমরা জানি ভরবেগ সংরক্ষিত হয়। তো ভরবেগ যদি সংরক্ষিত হয়, পড়বো আমরা একটু পরে ভরবেগের সংরক্ষণ নীতি। তো ভরবেগ যদি সংরক্ষিত হয় তো তার মানও সংরক্ষিত হয়
তার দিকও সংরক্ষিত হবে। তো দিক সংরক্ষিত হওয়ার অর্থ কি? দিকের পরিবর্তন হবে না। ভরবেগের সংরক্ষণের নীতি কি? ভরবেগের পরিবর্তন হবে না। তো দিক সংরক্ষিত হওয়ার কথার অর্থ কি? যখন আমরা প্যাডেল চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, প্যাডেলটা ঘোরাচ্ছি, হলো ওই প্যাডেল বরাবর ভরবেগের অভিমুখ কাজ করে। ক্লিয়ার? তো যতক্ষণ সাইকেলটা গতিশীল থাকে তো তার অভিমুখটা নির্দিষ্ট দিকে কাজ করে। তার জন্য দিক যেহেতু অভিমুখের দিক পরিবর্তন হবে না, ভরবেগের দিকের পরিবর্তন হবে না, তো সাইকেল বাম দিকে বা ডান দিকে উল্টে পড়ে না। এই সাইকেলটা স্থির করে দেয়, কি হবে? সাইকেলে পড়ে যাবে। কেন? কারণ যখন স্থির হয়ে গেল ওর ভরবেগ জিরো হয়ে গেল। তো ভরবেগ যখন নেই তখন দিক কি করে সংরক্ষিত হবে না? তো দিকও সংরক্ষণ হয় না। তো আমরা স্থিতিজাড্য গতিজাড্যের মতোই আরেক জাড্য জানলাম, সেটা হচ্ছে দিক জাড্য, যেটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে। ক্লিয়ার? তো লিখেছি আমরা কথাটা যে গতিশীল বস্তুর ভর, কি বললাম? গতিশীল বস্তুর গতির অভিমুখ সর্বদা একই দিকে থাকে। তো আমরা তিন রকম জাড্যের কথা জেনে রাখলাম, একটা স্থিতিজাড্য, একটা গতিজাড্য, একটা দিকজাড্য। হয়েছে? বেশ, এবার নেক্সট হেডিং করো। আমরা ফার্স্ট পড়বো ফার্স্ট ল, তারপর সেকেন্ড ল, তারপর থার্ড ল। তো ল গুলো যাওয়ার আগে আমরা কিছু ন্যূনতম জিনিস জেনে নিচ্ছি, যেমন জেনে নিলাম ইনার্সিয়া, আর জেনে নেবো যার নাম হচ্ছে ভরবেগ। হেডিং করো ভরবেগ, ইংরেজি হচ্ছে মোমেন্টাম। হেডিং করো ভরবেগ। মোমেন্টাম। দেখ টাকা, এটা একটা বস্তু, এর বেগ হচ্ছে ভি আর এর ভর হচ্ছে এম। এম ভরের বস্তু যদি ভি বেগে গতিশীল হয়, তখন এই বস্তুটার ভর আর এই বেগকে যদি আমরা গুণ করে দিই, সেখান থেকে সৃষ্টি হচ্ছে নতুন এক ভৌত রাশি, যার নামকরণ করা হয়েছে ভরবেগ। নামকরণ করা হয়েছে ভরবেগ। তো ভরবেগ কিভাবে বার করতে হয়? বস্তুটার ভর আর ওই বস্তুটার বেগ যদি আমরা গুণ করে দিই, তখন যে নতুন মান পাবো, যে রাশি পাবো, তার নাম হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। এটাও কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে কোন একটা ভেক্টরের সাথে যদি স্কেলারে গুণ করা হয়, গুণফলটা ভেক্টরই থাকে, গুণফলটা ভেক্টরই থাকে। তাই এখানে যেহেতু ভি একটা ভেক্টর রাশি, তাই এখানে ভরবেগ ও পি, ভরবেগকে প্রকাশ করা হয় ছোট হাতের পি দ্বারা। ঠিক আছে? তো এটা একটা ভেক্টর রাশি। সবাই লেখো, গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে গঠিত, গতিশীল বস্তুর গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে গঠিত, গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে গঠিত ভৌত রাশি হলো ভরবেগ। ভৌত রাশি হলো ভরবেগ। বুঝছে? লিখে নে, m ইন্টু ভি সমান পি, বা পি সমান m ইন্টু ভি। পি ইকুয়ালস টু m ইন্টু ভি। পি ইকুয়ালস টু m ইন্টু ভি। বেশ, তাহলে আমরা নতুন এক ভৌত রাশি পেয়ে গেলাম ভরবেগ। সঙ্গে সঙ্গে চলে যাবো তার এককে। বলো ইউনিট। এসআই পদ্ধতিতে কি হবে? ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তো ভরবেগের এসআই একক কি চলে এলো? কেজি মিটার পার সেকেন্ড। সিজিএস এ কি হবে রে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড লিখে নাও একক। ডাইমেনশন বা মাত্রা, ডাইমেনশন বা মাত্রা কি হবে? বলো, কে বলবে? ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। ভরের মাত্রা কি? m, আর বেগের মাত্রা l টি টু দি পাওয়ার -1। ভরবেগের মাত্রা কি হয়ে গেল? l টি টু দি পাওয়ার -1। তিনটি ভৌত রাশি দ্বারা গঠিত আর এক নতুন ভৌত রাশি, বা তিনটি মৌলিক রাশি দ্বারা গঠিত একটি যৌগিক রাশি, নাম হচ্ছে ভরবেগ। মাথায় রাখবে, তিনটি মৌলিক রাশি দ্বারা গঠিত একটা যৌগিক রাশি হচ্ছে ভরবেগ। এর তিনজন আছে, তাই
ভর আছে, দৈর্ঘ্য আছে, আর সময় আছে। বল ডাইমেনশন। আচ্ছা 3 নম্বরে চলে যাব আমরা, রাশি বা কোয়ান্টিটি। এটা স্কেলার না ভেক্টর? এটা ভেক্টর, কারণ মনে রাখবি ভরবেগের মান এবং নির্দিষ্ট দিক দুটোই আছে, তাই এটা ভেক্টর রাশি। তাহলে ভরবেগের যোগ বিয়োগ গুণ ভাগ কোন পদ্ধতিতে হবে? ভেক্টর পদ্ধতিতে। হয়েছে? এরপর আমরা জানবো ফার্স্ট ল, তারপর জানবো সেকেন্ড ল, তারপর জানবো থার্ড ল, এবং প্রত্যেকটি ল এর সাথে সাথে সেই ল থেকে কি কি জানা যায় সেগুলো আমরা জানবো। তো ফার্স্ট হেডিং করবো আমরা ফার্স্ট ল অফ নিউটন। ফার্স্ট ল অফ নিউটন, বাংলায় লেখো নিউটনের প্রথম গতিসূত্র। ফার্স্ট ল অফ নিউটন বা লেখো নিউটনের প্রথম গতিসূত্র। কে বলবি? বল। কোন বস্তুর উপর যদি বাইরে থেকে প্রযুক্ত বল ক্রিয়া করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সরলরেখা বরাবর নিজের গতিতে ডুবে যাবে। সরলরেখা বরাবর কেন? কারণ দিক দেশে চেঞ্জ হচ্ছে না বলে তার জন্য একই দিকে দিক চেঞ্জ হলে কি অসুবিধা? দিক চেঞ্জ হলে তো সূত্রটা হচ্ছে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। সবগুলোই বলেছি। যেখানে প্রশ্নটা হচ্ছে আমার সমবেগে মানেই তো সরল রেখায়, সমবেগ মানে অভিমুখ পরিবর্তন করবে না। যদি কোনো বস্তু তার অভিমুখ পরিবর্তন করে তাহলে তো তার দিক বেগটা কি থাকবে না। তুমি এক দিক বরাবর যেতে তোমার যদি আরেকদিকে টার্ন নিতে হয় তোমার কি দিক বেগটা কি থাকবে? আমরা যখন বাঁকে টার্ন নিই তখন সাইকেল বা বাইক চালানোর সময় ব্রেক দেবে, তোমাদের বেগের কি হয়? পরিবর্তন হয়। বেগ সমান থেকে কখনো টার্ন নেওয়া বা অভিমুখ পরিবর্তন করা সম্ভব নয়। কেন বিজ্ঞানী নিউটন এখানে সমবেগে এর সাথে এক্সট্রা করে সরল রেখায় কথাটা যুক্ত করলেন? আইডিয়া আছে কোনো? বলতে পারবি কেউ? শুনে রাখ, সমবেগে দুরকম বেগ হয়, একটা রৈখিক বেগ হয়, একটা কৌণিক বেগ হয়। বেগ সাধারণত দুই প্রকারের। রৈখিক বেগ মানে একটা সরলরেখা বরাবর গতিশীল, সোজা পথে গতিশীল, আর কৌণিক বেগ মানে এটা বৃত্ত পথে বা বক্র পথে গতিশীল। তো সমবেগ, পৃথিবীও সূর্যের চারপাশে সমবেগেই তো ঘুরছে, তাই না? এটা তো সমবেগ। এখানে কি সরলরেখা আছে? নেই। তার মানে নিউটনের সূত্র কেবলমাত্র প্রযোজ্য সরল রৈখিক গতির জন্য, কৌণিক গতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে পৃথিবী যে গতি নিয়ে সূর্যের চারপাশে ঘুরছে সেই গতির ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র কেবলমাত্র প্রযোজ্য রৈখিক বা সরল রৈখিক গতির ক্ষেত্রে। তাই তিনি আলাদা করে বলে দিলেন সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে, কিন্তু বলতে পারতেন সমবেগে গতিশীল থাকবে। সরলরেখায় কথা দেওয়ার কারণটা কি? কারণ সূত্রটি কেবলমাত্র প্রযোজ্য সরল রৈখিক গতির ক্ষেত্রে। কারণ সরল রৈখিক গতি সৃষ্টি করার জন্য কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, আর কৌণিক গতি তৈরি করার জন্য কোনো বস্তুর উপর বাইরে থেকে টর্ক প্রয়োগ করা হয়, বল নয়। কি প্রয়োগ করা হয়? টর্ক। দেখাবো টর্ক। বল যেমন একটা ভৌত রাশি, বল মানে সেরকম টর্ক মানে কিছুটা আসবে, আসছে। তুই বললি বল মানে ফোর্স, বাংলাটা ইংরেজি কি করবি? বাইরে থেকে ক্রিয়া হলো যে কারণের জন্য কোনো বস্তু, একই রকম ভাবে বাইরে থেকে ক্রিয়া হলো যে কারণের জন্য কোনো বস্তু, বলে যায় কোনো বস্তু স্থির থেকে গতিশীল হয় এবং গতিশীল থেকে স্থির হয়। এখানেও তাই, বাইরে থেকে যে কারণের দ্বারা বস্তু স্থির থেকে গতিশীল হয় বা গতিশীল থেকে স্থির হয়। এটাও এখানে রৈখিক গতি, এখানে কৌণিক গতি। রৈখিক গতির জন্য বল আর কৌণিক গতির জন্য টর্ক। আসছি আমরা টর্কের আছে, অবশ্যই আসবে। সার্কুলার মোশন আছে আমাদের সাথে। আচ্ছা বললাম না এটা কি চ্যাপ্টার? নিউটন লস অফ মোশন। তারপর কি আছে? ফ্রিকশন। তারপর কি আছে? সার্কুলার মোশন, বৃত্তীয় গতি। সেখানে আমরা টর্ক পড়বো, ঠিক আছে? তাহলে একটা বস্তুকে সরলরেখা বরাবর গতিশীল করার জন্য যা লাগে তার নাম বল। নিউটনের সূত্রে সে কথা বলা হয়েছে।
একটা বস্তুকে বৃত্তপথে বা কৌণিক গতি প্রদান করার জন্য বাইরে থেকে যা লাগে তার নাম টর্ক। টর্কের আলোচনা আমরা পরে আসছি, যে তোমরা নিউটন পড়ছি, এখন টর্কের কথা আসছে না, এখন আসছে বলের কথা। ফার্স্ট ওটা সরি লিখে নাও চটপট করে, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে এখানে প্রথম বলের সৃষ্টি হয়। বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির চিরকাল স্থির থাকবে, স্থির চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু এখানে সবকিছু বস্তু ও পদার্থ নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? স্থির চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। ক্লিয়ার? দেখ, সূত্র তো পরীক্ষা করবে না, জানতে তো হবে, তাই না? সূত্রের ভালো ভাষা আরো একদম বইয়ে থেকে সেখান থেকে ফলো করে নিতে পারবো। ক্লিয়ার? আমি একটা মোটামুটি লেখাচ্ছি, যেগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। বইয়ের ভাষাগুলো একটু জটিল হয়, সবসময় মনে থাকে না, কথা ভাষা নিয়ে একটু মনে থাকে। বেশ, যাই হোক, এবার বল এটা পড়ে তুই কি কি জানতে পারলি? দুটো জিনিস জানা গেল, তাই? তার মানে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়? আমার প্রশ্নটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়? দুটো কথা জানা যায়। প্রথম কথায় বলেছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, মানে বল নামে একটা কথা জানা যায়, বল বলে কিছুটা আছে। 2 নম্বর জানা যাচ্ছে স্থির চিরকাল স্থির থাকবে, গতিশীল চিরকাল গতিশীল থাকবে। এটা ছিল আদ্য। এটা কি বললাম না একটু আগে? স্থির থাকা, গতিশীলের চিরকাল সমবেগে সহরেখায় গতিশীল থাকা আরেক নামই হচ্ছে জাড্য বা ইনার্সিয়া বা জড়তা। তো নিউটনের গতিসূত্র থেকে, প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিস জানা যায়। এক হচ্ছে বলের সংজ্ঞা বা ডেফিনেশন অফ ফোর্স, আর হচ্ছে কনসেপ্ট অফ ইনার্সিয়া বা জাড্যের ধারণা। পাওয়া গেল? এর আগে নিউটনের প্রথম সূত্রের আগে জাড্যের ধারণা ছিল না, আর বলের সংজ্ঞাও ছিল না বিজ্ঞানীদের কাছে। দেখো ছোট্ট করে সাবহেডিং করে নিচে কি কি জানা যায়। দেখো ছোট্ট করে নিচে কি কি জানা যায়। কি কি জানা যায়? 1 নম্বর লেখ বলের সংজ্ঞা, আর 2 নম্বরে কি বলবি? 2 নম্বরে জাড্যের ধারণা। 1 নম্বরে বলের সংজ্ঞা আর 2 নম্বরে জাড্যের ধারণা, ঠিক আছে? আচ্ছা, এইখানের মধ্যে কোনটা আমাদের জানা হয়ে গেছে অলরেডি আগে? জাড্যের ধারণা আমরা পেয়ে গেছি, নতুন করে লাগবে না। তো আমাদের নতুন করে লাগবে কিটা? বলের সংজ্ঞাটা। তো নেক্সট হেডিং করো সবাই। শোন, বলের সংজ্ঞাটা কে বলবে? আমাদের লিখবো না সব বিষয়, এখন লেখার দরকার নেই, বই আছে আমাদের কাছে। বলের সংজ্ঞাটা বল। যে কারণ নয়, বল কোনো কজ নয়, বল একটা প্রভাব। এটা ফার্স্ট লটা দেয়, ওখানে বলের সংজ্ঞাটা দেয়া আছে। ওই যেখানে বল কথাটা রয়েছে না, ওটা তুলে দে, ওটাকে যে করবে কি প্রথম সূত্রটা কি দে? বাইরে থেকে যা করবে, বাইরে থেকে যা প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে। ঠিক পাওয়া গেল নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা। তো সূত্রটা যেমন আছে তেমন থাকবে, শুধু বলের জায়গায় কি করে দেবো? কারণ যাটাই তো বল, আর বলটাই সমান যা। বলের সংজ্ঞা বুঝা গেল? এটা বলের সংজ্ঞা হতে পারে, এটা বলের সংজ্ঞা আরামসে হতে পারে, দরকার নেই লেখার। আমরা চলে যাবো সরাসরি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। রিডিং করো। সেকেন্ড ল অফ নিউটন।
সেকেন্ড ল অফ নিউটন বা দ্বিতীয় গতিসূত্র। এখান থেকে থিওরি খুব কম আসবে, প্রবলেম বেশি আসবে। প্রচুর প্রচুর পরিমাণ প্রবলেম আছে। আর যদি একবার নতুন নতুনের প্রবলেম গুলো নিজে ক্লিয়ার করতে পারিস না, তাহলে দেখবি অনেক কিছু শিখে গেছিস। ছোট ছোট কনসেপ্ট কাজে লাগবে, আর ওগুলো অঙ্ক দেখাচ্ছি। আগে থিওরি রেডি করে দিই। আচ্ছা, সেকেন্ড লটা কে বলবি বল? বস্তুর ভরবেগের বস্তুর প্রযুক্ত বল তার ভরবেগের সঙ্গে সমানুপাত। ছোটবেলায় মনে করতে বলে দেখ, ভুলবি না, কোনো মতেই ভুলবি না, সেভাবে পড়বি। আমরা ভুলে যাচ্ছি, কেন ভুলবো আমরা একটা জিনিস? নিউটনস ল কেন ভুলবো? এমন ভাবে পড়বো যে আমরা কনসেপ্ট দিয়ে মনে রাখতে পারবো। খুব ইজি জিনিস। কোনটা বস্তুর উপর তুই বল প্রয়োগ, সিম্পল বস্তুর উপর বল প্রয়োগ করবি। বল প্রয়োগ করার মাত্রই বস্তুটা যদি স্থির ছিল তাহলে গতিশীল হয়ে গেল। হলো গতিশীল হয়ে গেল। গতিশীল হওয়া মাত্রই ওর গতির পরিবর্তন হলো। তো কোনো বস্তু যদি গতির পরিবর্তন হয়, তার ভরবেগের পরিবর্তন হবে। কারণ ভর বেগ নির্ভর করে কার উপর? ভর এবং বেগের উপর। বস্তুর ভর তো আমরা পরিবর্তন করছি না, আমরা কি পরিবর্তন করছি? বেগ পরিবর্তন করছি। যখনই কোনোটা বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করে তার বেগের পরিবর্তন করা হয়, সঙ্গে সঙ্গে তার ভরবেগেরও পরিবর্তন করা হয়। এই ভরবেগের পরিবর্তনের হারটা নির্ভর করছে বস্তুর বলের উপর। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন এর হার, হার মানে তাকে কি করা হয়েছে? সময় দিয়ে ভাগ করা হয়েছে। ভরবেগ হচ্ছে পি, ভরবেগের পরিবর্তন ডিপি, বলতে পারি না? হ্যাঁ, ডেরিভেটিভ করেছি আমরা। ক্ষুদ্র বোঝাতে কি ব্যবহার করি? ডি চিহ্ন ব্যবহার করি। তাহলে ভরবেগ আমাদের দেখাবে সবাই, ভরবেগ পি, ভরবেগের পরিবর্তন ডিপি। তাহলে ভরবেগের পরিবর্তন হার কত হবে? ইয়েস, বলে যাও। ডিপি বাই, না শোনা, ডিপি বাই ডিটি। কারণ হার নির্ণয় করতে গেলে সময় ভাগ করতে হবে, কারণ হারটা এখানে সময়ের সাপেক্ষে। কার সাপেক্ষে? তাহলে এটা হচ্ছে ভরবেগ, এটা ভরবেগের পরিবর্তন, এটা ভরবেগের পরিবর্তনের হার। এদের মধ্যে কোন রাশিটা বলার সাথে সমানুপাতিক? শেষ রাশিটা, শেষ রাশিটা। অর্থাৎ কোনটা? এফ ভ্যারিসিয়াস, বল বল, ডিপি বাই ডিটি। এটি হচ্ছে সেকেন্ড ল অফ নিউটন। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। একটা কথা জুড়ে দিবি, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই হয়। ক্লিয়ার? চলো নোট করো। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে কাজ করে, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। সেই দিকেই দেখ, শোন বন্ধু, আমরা আজকে সকাল থেকে দুটো নতুন কথা শুনলাম। একজনের নাম হচ্ছে জাড্ডো, আর 2 নম্বর লোকের নাম হচ্ছে বল। জাড্ডো নির্ভর করে কার উপর বলে দিয়েছি? ভরের উপর। ভরই জাড্ডো, জাড্ডোই ভর। ভরের একক মাত্রা আমরা সব জানি, নতুন করে জানার কিছু নেই। কিন্তু নতুন 2 নম্বর রাশিটার কি নাম? বল। আমরা বলের কি জানি এখনো পর্যন্ত? আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র বলের সংজ্ঞা জানি। কিন্তু মনে রাখবি, ফিজিক্সে কোন টপিক আসবে না যদি তার একক মাত্রা না থাকে, মানে তার যদি পরিমাপ করা না যায়। পরিমাপ যোগ্য রাশি ভৌত রাশি, পরিমাপ যোগ্য রাশি ভৌত রাশি, আর সেই ভৌত রাশি কে পড়ার কাজ হচ্ছে ফিজিক্সের। ক্লিয়ার? তাহলে বল নামের যে রাশি সৃষ্টি করলেন বিজ্ঞানী নিউটন, শুধু রাশি সৃষ্টি করলে হবে না, তারপর কি কি লাগবে? তার পরিমাপ লাগবে, তার একক লাগবে, তার মাত্রা লাগবে, তার রাশি লাগবে। যতক্ষণ আমরা এই পাঠগুলো পাবো ততক্ষণ সে পদার্থ বিজ্ঞানের আন্ডারে আসবে না।
তো ফার্স্ট লতে বিজ্ঞানী নিউটন বলের সংজ্ঞা প্রদান করলেন। সেকেন্ড লতে কি দিলেন? পরিমাপ। পরিমাপ, যে বলকে আমরা কেমন করে মাপবো। যদি কোনো বস্তুকে, কোনো ভৌত রাশিকে আমরা মাপতে না পারি, পরিমাপ করতে না পারি, তার কোনো অস্তিত্ব নেই। তার কোনো, কারণ সে ভৌত রাশিই নয়। স্বাদ, গন্ধ, বর্ণ এদেরকে পরিমাপ করা যায়, তারা ভৌত রাশি মধ্যে পড়ে না। এদের আলোচনা ফিজিক্সে কোথাও নেই। শুনেছিস কখনো স্বাদ, গন্ধ, বর্ণ? এটা কেমিস্ট্রিতে আলোচনা করা হয়। সেখানে ভৌত রাশি ছাড়া অনেক রাশির আলোচনা করা হয়। এখানে শুধুমাত্র আলোচনা হবে সেই সব রাশি যারা ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, যাদের মাত্রা, একক, পরিমাপ, সংজ্ঞা সবকিছু আছে। তো পড়বো কেমন করে? ফার্স্ট পড়বো কোনটা রাশির সংজ্ঞা, বলের সংজ্ঞা পড়া হয়ে গেছে। 2 নম্বরে পড়বো তার পরিমাপ, সে রাশিটাকে কেমন করে মাপবো। এই বলের পরিমাপ আমরা কোথা থেকে পেলাম? সেকেন্ড ল অফ নিউটন। তাহলে বলতো আমাকে, নিউটনের দ্বিতীয় সূত্রটি কি জানা যায়? বলের পরিমাপ। নিউটনের প্রথম সূত্রটি কি জানা যায়? বলের সংজ্ঞা আর জাড্ডের ধারণা। একই রকম ভাবে নিউটনের দ্বিতীয় সূত্রটি কি জানা যায়? বলের পরিমাপ। বিজ্ঞানী নিউটন বললেন যে বলকে কেমন করে পরিমাপ করা হয়। কেমন করে পরিমাপ করা হয়? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। আরে এই সমানুপাতিক চিহ্নটা তুলতে কতক্ষণ লাগবে আমাদের? এটা কি করতে হবে? ডান দিকের রাশিটাকে এটা ধ্রুবক দ্বিগুণ করে দিতে হবে। তাহলে কি হবে? সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে। তারপরে 1 থেকে 2 ক্যালকুলেশন করে আমরা এর মানটা বের করে নিতে পারবো। এবার ছোট্ট করে নিচে হেডিং করো, পরিমাপ বা ক্যালকুলেশন। পরিমাপ বা ক্যালকুলেশন। এই হয়েছে? দেখ, ভালো করে মনে রাখবি, তোরা এই পরিমাপটা করেছিলি ক্লাস 9 এ এবং ক্লাস 8 এ। পরিমাপের রেজাল্ট আসবে এটা মনে আছে? কারণ F সমান m, বল সমান ভর ইনটু ত্বরণ। কিন্তু আমরা এবারে পদ্ধতিটা একটু আলাদা করব। যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন জানি, তাই আমরা সবসময় এই প্রসেসগুলোকে আমরা ডেরিভেটিভ দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমরা এমন তো না ডেরিভেটিভ জানি না, সবাই জানি আমরা। দেখ, আগে দেখে না তারপর করবি। হ্যাঁ, নিউটন কি বললেন এটা বললেন তো নাকি? আমি আগেই বলেছি ডিপিটা কি করে। ডিপিটা কি? ডিপি ভরবেগের পরিবর্তন, ডিপি বাই ডিটি ভরবেগের পরিবর্তনের হার, আর পি ভরবেগ, আর ডিটিটা হচ্ছে ক্ষুদ্র সময়। তাহলে সময়ের, ক্ষুদ্র সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপি বাই ডিটি। আর আমরা এটা চাইলে এখানে কে দিয়ে গুণ করে দিতে পারি। এফ সমান কি হবে? কে ইনটু, আচ্ছা ডিপি জায়গায় আমরা এটা করতে পারি ddt অফ dp বাই dt মানে কি? t এর সাপেক্ষে p এর অবকলন করো। আর ddt অফ p মানে কি? t এর সাপেক্ষে p এর অবকলন। তোদেরকে আমি একটু আগে p এর মান শিখিয়েছিলাম। দেখতে পারি p এর জায়গায় m ইনটু v। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট কে? m। তো কনস্ট্যান্ট যখন কোনটা ভেরিয়েবলের সাথে থাকে, তখন যখন তার আমরা ডেরিভেটিভ করি যেমনকার তেমন নেমে যায়, তাতে কোনো পরিবর্তন হয় না। 2x, এই যদি আমরা 2x করে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তো 2 টা 2 নেমে যাবে, x করে ডিফারেন্সিয়েশন হবে। তো এখানে ডিফারেন্সিয়েশন কার হবে? v এর। m এর কোনো ডিফারেন্সিয়েশন দেখ। তাহলে f ইকুয়ালস টু k ইনটু m, এমটা টেনে নিলাম। কি পড়া হলো তাহলে আমাদের? dv বাই dt। और f equals to k into m into, এটা চিনতে পারছিস কেউ? বল না কি বল? dv by dt সমান কি? তাহলে দেখ ভুলে যাচ্ছিস, একটা দুর্গা পুজো সব ভুলে দিল। হলো? তাহলে और f সমান কি রইল? কি হলো? k into ma। কিন্তু আমার তো রাশি মানটা f into ma, এটা তুলতে হবে। আচ্ছা, এতটা কর আগে এতটা করো, তারপর বাকি কথা বলছি। এটা 1 নম্বর সমীকরণ।
ডিফারেন্স এখানে করলে টপ করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি আমরা আগের পদ্ধতি করি একটু বড় হবে, দরকার নেই আমাদের। যদি আমরা ডেরিভেটিভ জানি তাই আমরা প্রথমে ডেরিভেটিভ দিয়ে করার চেষ্টা করব, তাহলে ডেরিভেটিভ আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। হয়েছে পর্যন্ত? এবারে এখানে একক বলের সংজ্ঞা লাগবে। তো বলতে পারবি একক বলের সংজ্ঞা কি? মানে বল সমান কি? ভর ইনটু ত্বরণ। তাহলে একক বলের সংজ্ঞাটা কি হবে? একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে, শুনবি মন দিয়ে, লিখাবো না কিন্তু এটা। কি বললাম? একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল একক ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে একক বল বলে। তাকে একক বল। তার মানেটা দেখ এখানে করছে। তার মানেটা যদি m সমান 1, মানে একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল a সমান 1 হয় তবে f সমান 1 হবে। নয়, একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল একক ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে একক বল বলে। তাহলে যদি m সমান 1 a সমান 1 হয় তবে f সমান 1 হবে। এই মানগুলো আমি এই সমীকরণে বসাবো। এটা কত নম্বর সমীকরণ? 1 নম্বর। 1 নম্বর থেকে পাই। বল না কি পাবি? সব মানলো বসাই এখানে। k is equal to 1 পাওয়া গেল রে? k is equal to 1 পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এবার টাকা k is equal to 1 এই মানটা আমি আবার 1 নম্বর বসিয়ে দেব। অতএব f সমান কি পাওয়া গেল? 1। f সমান কি পাওয়া যাচ্ছে? 1 বলছিস যে আমরা k এর জায়গায় 1 বসাবো। তাহলে f সমান কি হবে? 1 into m into a, কি পড়া থাকবে? ma। তাহলে f সমান কি চলে এলো? ma। চিরকাল মনে রাখবি এই কথাটি, f সমান ma। কথাটা হচ্ছে বল সমান ভর ইনটু ত্বরণ। বল নির্ণয়ের আর কোনো রাশিমালার প্রয়োজন নেই যদি মনে থাকে। কারণ পুরো চ্যাপ্টারটা লস অফ মোশন বা নিউটন লস অফ মোশন পুরোটা ডিপেন্ড করছে এই লাইনটার উপর, f সমান ma। যে যত ভালো বুঝতে পারবি f সমান ma, তত ভালো অঙ্ক করতে পারবি। কারণ এখানে ক্যালকুলেট করতেই হবে বল। বল বলতে টান, ঠেলা, দড়ির টান, ঠিক আছে, পুল পুশ, এগুলো সব ফ্রিকশন, সেটা এক ধরনের বল। তো এই পুরো ইউনিটের কাজ হচ্ছে আমার বল ক্যালকুলেশন করা, ফোর্স ক্যালকুলেট করা কাজ। ফোর্সের রাশিমালা একটাই, কি? F সমান ma। যখনই বল বার করতে বলবে সবসময় ভরটাকে ত্বরণ দিয়ে গুণ করবি, আর কিছু করার দরকার নেই। ভর যেমন পাবি সে ভরকে নিবি, আর ত্বরণ যেমন পাবি সে ত্বরণকে নিবি। সবসময় F সমান ma নয়, কথাটা হচ্ছে বল সমান ভর ইনটু ত্বরণ। মাথায় রাখবো, ভর নেবো, ত্বরণ নেবো, গুণ করব, বল পেয়ে যাবো। ক্লিয়ার? চলো রেডি করো এটা। আর ফাঁকি বাজ হলে শুধু সময় হবে, কাজে কিছু হবে না। সময় নেই হাতে বেশি, বছর পাশে গেছে নিতে না। যা করার এই কদিনের মধ্যে কর, পরবর্তীকালে সময় তোর নামটা জিজ্ঞেস করবে, এটা নাম্বার হয়ে বেরিয়ে ডিজিট। হাতে 2 বছর সময় আছে, যা করার যা দেখাবার আর সুযোগ পাবে। সময় তোমাকে বারবার সুযোগ দেবে। মাধ্যমিকের পরে আরেকবার সুযোগ দিয়েছে, মাধ্যমিক তো দিয়েছি, যদি দিতিস, যদি তোর রেজাল্ট গড়মার হতো, তো তার আরেকটা সুযোগ থাকে, উচ্চ মাধ্যমিক ভালো কিছু করার, 11-12 পড়ে কোনো এন্ট্রান্স পরীক্ষায় যাওয়া বা জেনারেল লাইনে কোনোটা ভালো কাজ করার সুযোগ থাকে। যদি কেউ সেই সুযোগটা হাতছাড়া করে দেয়, তার আর কোনো সুযোগ থাকবে না, কোনো মিরাকেল তোমার জীবনে ঘটবে না। তোমার যদি মনে হয় না আমার জীবনে মিরাকেল ঘটবে, তাহলে প্রত্যেকটি মানুষই ভাবে যে আমার জীবনে মিরাকেলটা ঘটবে। ভগবান ঘটাবে কার জীবনে? সবাই কি ভাবে? অতএব কারোর জীবনে ঘটবে না। তুমি যেমন পরিশ্রম করবে, যতটা খাটবে, ততটা রেজাল্ট পাবে। এটা চরম বাস্তব। আর সময় তোমাকে বারবার সুযোগ দেবে না। এই 2 বছর যারা চরম পরিশ্রম করতে পারবি, কঠোর পরিশ্রম করতে পারবি,
তারাই একমাত্র উন্নতি শিখরে পৌঁছাতে পারে, কিন্তু পারবে না। যারা সময়গুলোকে পূজা, অনুষ্ঠান অনেক রকম করে পার করছি, তারা কিন্তু জীবনে চরম ভুলটা করছে। স্টুডেন্ট ছাত্র জীবনে সব থেকে চরম ভুলের বয়স হচ্ছে এই 11 থেকে। এই 2 বছর যদি কেউ গাইড না পায়, তাহলে কিন্তু সে পুরো বেপথে চলে যাবে, আর তাকে ফিরিয়ে আনা সম্ভব। যে কারণে এত সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করছে বাট রেজাল্ট করতে পারছে না এবং ভালো কিছু হতেও পারছে না। তার কারণ একটাই, যে তুমি সময় পাবে না, আর তোমাকে আর সময় দিয়ে যাবে না। যা করবে 2 বছর 11-12 সিলেবাসটাকে পড়ে তোমার জিনিস করতে হবে। তারপরে তোমার এডুকেশন সিস্টেমটা ফিক্স হয়ে যাবে। মেডিকেল পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, যে কোনো লাইনে পড়তে যাবে, আপনার আরো পড়াশোনা করতে হবে। আমি কিন্তু বলিনি পড়াশোনা শেষ হয়ে গেছে। পড়াশোনা করার সুযোগ পাবি কি তাই, এটা এই 2 বছর না পড়লে তুই যে পরে আরো পড়বি তার সুযোগ কোথায় পাবি? মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে সায়েন্স পড়তে পারা যায়, তবে মাধ্যমিক রেজাল্টের উপর নির্ভর করে তুমি সায়েন্স পড়ার সুযোগ পাবে কি পাবে না। একই রকম ভাবে এই 2 বছরের পরিশ্রম বা এই 2 বছরের পড়াশোনা নির্ভর করছে পরের বার তুমি কি পড়বে, নাকি এখানে ফুল স্টপ করে দেবে। এখানে ফুল স্টপ করলে তুমি যা খুশি করতে পারো, পড়ো না পড়ো কিছু দিতে। যদি আরো এগাতে চাও, তো ভালো কিছু নিয়ে এগাতে হবে। ভালো কিছুর জন্য ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট করতে পারে তারাই যারা পড়াশোনা করে। অতএব তোমাকে বুঝতে হবে যে 2 বছর আমার হাতে আছে, অতএব পৃথিবীর সমস্ত কাজ ছেড়ে আমি এই 2 বছর শুধু পড়াশোনা করব। তারা উল্টোটা করেছে, পড়াশোনাটা ছেড়ে পৃথিবীর সমস্ত কাজ করেছে। যার জন্য উন্নতি করার একটি সহজ রাস্তা, 2 বছর আমি যাবতীয় বর্জন করবো পৃথিবীতে যা কিছু আছে। পড়াশোনা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে আমি যাবতীয় বর্জন করবো, শুধুমাত্র ফোকাস করবো পড়াশোনা। আমি তোমাকে আনসোশাল হতে বলছি না। সোশ্যাল তুমি সমাজে জন্মেছো, তুমি সামাজিক এমনিতেই হবে, তেমনি কোনো ইয়ে নেই। কিন্তু শুধু সামাজিক হলে তো হবে না, সমাজে তোমার পদ নিতে হবে, সমাজের একদিন করতেও হবে, তবেই তুমি সামাজিক হতে পারবে। তার জন্য বর্তমানে পড়াশোনা করো না, পড়াশোনা করো, তারপর সামাজিক হোক, ডাক্তার হোক সমাজের সেবা করো, ইঞ্জিনিয়ার হোক সমাজের সেবা করো, টিচার হোক সমাজের সেবা করো, যা কিছু হয় সমাজের সেবা করা যায়। এই 2 বছর কিছু করার দরকার নেই, শুধু পড়াশোনা করতে হবে। তাহলে এই 2 বছর পরবর্তীকালে আর জায়গায় ধরো দুর্গা পূজা, কালী পূজা, ভাই ফোঁটা যা যা হয় আর কি, আরো পেলে ভালো হতো। কম হয়েছে ছুটি অবহেলা করে মনে রাখবি রিটার্ন দিবে সমাজ, যে যতটা দিবি সে ততটা ভালো দিলে ভালো হবে, খারাপ দিলে খারাপ, আর তোমার হাতে সব কিছু। প্রশ্ন হচ্ছে স্যার ভালো ছাত্রছাত্রী কারা? এভাবে ভালো খারাপের বিচার করা পসিবল কখনো নয়। কেউ জাজ নয় যে বিচার দিতে বসে, ঠিক আছে? বিচার নিজে নিজে কর এবং সময়কে দিয়ে বিচার করো। সব দিক বড় শিক্ষক হচ্ছে সময়। সময় যে বিচারটা করে দিবে এটা পৃথিবীতে আর কেউ করতে হবে। তাই সময়ের কথা শুন, সময়ের হাতে বিচারটা দিয়ে দে, যা যা বলছে করবে। না করি তাহলে ও আঘাত আনবে, সময় যদি আঘাত আনবে তো বাঁচতে পারবে না, সে কিন্তু ঘোড়া ডুবিয়ে দিবে। এভাবে চাইলে তো জীবন নষ্ট হচ্ছে। বেকার সংখ্যা কি করে বাড়ছে? বেকার তো বাড়ছে। সাক্ষরতার হার বাড়লে কি হবে? পজিটিভ কিছু আছে কি? ভালো কিছু আছে কি? কজন আইআইটি পাচ্ছে, কজন মেডিকেল পড়তে যাচ্ছে? খুব কম সংখ্যক। কারণটা কি? অবহেলা। সিলেবাস সেম, টিউশন সবাই পায়, বই সবাই কিনে, কি সাবজেক্ট কি সব কিছু র্যাঙ্ক করছে কয়েকজন মাত্র। কারণ ফোকাস তারা করেছিল, বাকিরা অন্য কিছুতে ফোকাস করেছিল। আর অন্য কিছু ফোকাস করতে কিছু পাবি না পৃথিবীতে, কিছু নেই, ওটাই জিরো, বিগ জিরো। যা কিছু করে এখন এডুকেশন আছে, থেকে কিছু দিতে পারবে। দেখছে কি করবে। চলো নেক্সট রিডিং করো। আচ্ছা নেক্সট রিডিং নয়, সরি, এত লেখা হয়েছে বাস। তাহলে মনে রাখবি যে এটা হচ্ছে বলের পরিমাপ। তাহলে বল সমান কি পেলাম? বল ভর ইনটু ত্বরণ। এটি কিন্তু চিরকাল মুখে লাগিয়ে রাখবি যে বল সমান ভর ইনটু ত্বরণ, অন্য কিচ্ছু নয়। হ্যাঁ, দেখ তাহলে তাহলে বল এবার আমাকে বল এখান থেকে একক কি আসছে? ভরের একক বল কেজি, ত্বরণের একক বল মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে বলা হয় নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলা হয় নিউটন। এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে এসআই। তাহলে সিজিএসটা কি হবে রে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটা বলা হচ্ছে ডাইন। হ্যাঁ, মনে রাখবি 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। চলো নোট করো জলদি। তাহলে একক হয়ে গেল। আচ্ছা মাত্রাকে বলতে পারবি?
এই দেখ বলের মাত্রা কি, সরি ভরের মাত্রা কি m, ত্বরণের মাত্রা কি s t টু দি পাওয়ার -2। তো বলের মাত্রা কি চলে এলো m a t টু দি পাওয়ার -2। রাশি কি হবে বল না ভেবে, ভেক্টর রাশি, কারণ বলের মান এবং দিক দুই আছে। আর টাকা এখানে কেন ভেক্টর, এর ভেক্টর হওয়ার কারণ হচ্ছে এ ভেক্টর রাশি, ত্বরণটা আমরা আগেই বলে নিই ত্বরণ ভেক্টর রাশি। তো যে কোনো ভেক্টরের সাথে কোনো স্কেলার গুণ করলে সে নিজে ভেক্টরই থেকে যায়, ভেক্টরের কোনো পরিবর্তন হয় না। হলো বলে সব কিছু, সংজ্ঞা হলো, পরিমাপ হলো, একক হলো, মাত্রা হলো, রাশি হলো, পৃথিবীতে আর বলার কিছু নেই, যা জানা জেনে নিয়েছি। ক্লিয়ার? নেক্সট বলবো বলি ভরবেগের সংরক্ষণ নীতি। তুমি বড় করছো বাবু, ভরবেগের সংরক্ষণ নীতি যেটি হয়েছে কনজারভেশন ল অফ মোমেন্টাম, কনজারভেশন ল অফ মোমেন্টাম। দেখ কেন জানবো আমরা এটা, ভরবেগ সংরক্ষিত, দেখ মনে শুনবি, ধর একটা বস্তু m1 ভর, একটা বস্তু m2 ভর, একটা গতিতে বেগে যাচ্ছে u1, এর একটা বেগ আছে u2, ঠিক আছে? এটা একটা সিস্টেম, এটা তন্ত্র, ঠিক আছে? এটা আমরা পুরোটা নাম দিয়েছি, এটা সিস্টেম। কোনটা সিস্টেম, m1 না m2? একসাথে, একসাথে একটা সিস্টেম। সিস্টেমে সিঙ্গেল পার্টিকেল হয় না, এখানে পার্টিকেল বেশি থাকে। তো এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, দুটো পার্টিকেল আছে, এটাকে আমরা কি বলতে পারি, সিস্টেম বা তন্ত্র। এখানে আসার পরে এরা পরস্পরের সাথে সংঘর্ষ ঘটাবে, ক্লিয়ার? তারপর তারা আবার পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন বেগটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ বেগ কি হয়ে গেছে, বেগ চেঞ্জ হয়ে গেছে, v1 u1 v1 হয়ে গেছে, u2 v2 হয়ে গেছে। এখন যদি আমি এই বস্তুটা ভরবেগ বার করি কত হবে, m1 u1, ভরবেগ বার করার জন্য কি নিতে বলেছিলাম, ভর আর বেগ। এর ভরবেগ কত হবে বাবা, m2 u2। হলো সংঘর্ষের পর এর ভরবেগ m1 v1, এর ভরবেগ m2 v2। হলো, এবারে ভরবেগের সংরক্ষণ নীতি বলছে যদি এই সংস্থাটার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে এই সংস্থাটার মোট ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মানে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বল বল, আর সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি, বোঝা গেছে? হ্যাঁ, যে কোনো সংস্থার উপর যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ না করি তাহলে মোট ভরবেগ, সংস্থাটার মোট ভরবেগ কি থাকবে, অপরিবর্তিত থাকবে, ভরবেগের কোনো পরিবর্তন হবে না। শুরুতে যা ভরবেগ ছিল শেষেও তাই ভরবেগ আছে, অর্থাৎ ভরবেগ কি হয়েছে, সংরক্ষিত হয়েছে। ক্লিয়ার? দেখো ভরবেগ সর্বদা সংরক্ষিত হয়, ভরবেগ সর্বদা সংরক্ষিত হয়, ভরবেগ সর্বদা সংরক্ষিত হয় যদি কোন সিস্টেমের উপর বাহ্যিক বল, যদি কোন সিস্টেমের উপর, যদি কোন সিস্টেমের উপর
বাহ্যিক বল প্রযুক্ত না হয়, বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তবে সিস্টেমটির ভরবেগ, তবে সিস্টেমটির ভরবেগ সর্বদা ধ্রুবক, সর্বদা ধ্রুবক হয় বা ধ্রুবক থাকে। তবে সিস্টেমটির ভরবেগ সর্বদা ধ্রুবক হয়। হয়েছে? দেখেন আমি প্রুভ করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা লেখার দরকার নেই, এগুলো সব আগের ক্লাসে এইভাবে আমরা করেছি না, এটা মনে আছে কারো? স্যার আগের দিনে কি করি সেটাই মনে নেই, আবার 9 জিজ্ঞেস করছে। ডিলিট করে দিতে হবে। দেখ এটা আমরা কেমন করে প্রমাণ করব সত্যি কি এটা হয়? আচ্ছা নিউটন একেবারে কি বললো? F সমান কি বললো? dv বাই dt। F সমান সমানুপাতিক ছিল, আমরা সেটাকে সমান করে নিয়েছি। তাহলে F ইকুয়ালস টু কি? dv বাই dt। মান দিয়ে সমান করে সংরক্ষণ নীতি কি বললো? যদি সিস্টেমের বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, যদি সিস্টেমের বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, তবে তবে পিতে কি থাকবে বললো? তবে পি কনস্ট্যান্ট হবে বা হয়। কি নিচে তাকে বললাম কি বললো? এই সিস্টেমটির উপর বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করা না হলে সিস্টেমটির ভরবেগ সর্বদা ধ্রুবক হয়। তো বল প্রয়োগ করা না হলে মানে এই কথা হয় তো, এফ এর মানটা কত? 0। আর ভরবেগ ধ্রুবক হয় মানে কি? পি কনস্ট্যান্ট। তাহলে আমাকে দেখাতে হবে যে এফ এর মানটা 0 করলে পি এর মানটা কনস্ট্যান্ট হয়। ক্লিয়ার? তাকে আমার দিকে সবাই। তাহলে এফ যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখন কি বলবি? ডিপি বাই ডিটি সমান কত হবে? ডিপি বাই ডিটি সমান 0। আচ্ছা বল তো ডিপি বাই ডিটি সমান 0 হলে পি সমান কি হবে? তাই বারে হবে না দিদি? কি হবে? এটা মনে আছে এই ডিফারেন্সিয়েশনটা? y সমান c, y সমান কনস্ট্যান্ট। হ্যাঁ, আমরা সময় সাপেক্ষে বা x সাপেক্ষে অবকলন করছি, সময় সাপেক্ষে করছি। dy বাই dt কত হয়? 0। হ্যাঁ, তাহলে যদি dy বাই dt সমান 0 হয় তো ভাই y সমান কত হয়? কনস্ট্যান্ট। তাহলে dp বাই dt সমান 0 হয় তো ভাই p সমান কত হবে? ক্লিয়ার? বুঝা গেল? তাহলে p সমান হচ্ছে কনস্ট্যান্ট। প্রুফ করা গেল? এ দেখ f সমান 0 হলে p সমান কনস্ট্যান্ট। অর্থাৎ কোন সংখ্যার উপর বাইরে থেকে বল প্রযুক্ত করা না হলে সংখ্যাটির ভরবেগ সর্বদা ধ্রুবক হয়। ক্লিয়ার? চলো লিখে নাও, প্রুফ প্রমাণ করে লিখে নাও। হয়েছে? রিডিং করো। থার্ড ল অফ নিউটন, নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। কে বলবি? সবাই বল। দেখো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান
ও বিপরীত প্রতিক্রিয়া আছে। লাইনটা ছোট কিন্তু এর অর্থ অনেক বড়। সবসময় ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে এবং বিপরীত মুখী হবে, বিপরীত মুখী হবে। একই দিকে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করতে পারে না, আর একই বস্তুর উপরও কোনোদিনও ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করতে পারে না। ক্রিয়া প্রতিক্রিয়ার শর্ত নম্বর 1, ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা সমান হয়। শর্ত নম্বর 2, ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না। শর্ত নম্বর 3, ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা বিপরীত মুখী হয়, অভিমুখটা আলাদা হয়। দেখ আমরা এটাকে কেমন ভাবে প্রকাশ করব, টাকা আমার দিক সবাই। ধর এটা একটা বস্তু যার নাম এ, এটা একটা বস্তু যার নাম বি। বুঝছে? ধাক্কা করানো হলো, কি করানো হলো? ধাক্কা করানো হলো। ধাক্কা করার পর সরে যাবে আবার। তাহলে ধাক্কা করানোর সময় এ বি এর উপর বল প্রয়োগ করবে, সেই বলটার নাম দেবো আমরা এফ অফ বি এ। কারণ কিভাবে নামকরণটা করলাম, যার উপর বল কাজ করেছে তাকে আগে রেখেছি, আর যে বল কাজ করেছে তাকে পরে রেখেছি। মনে থাকবে, এটা আগে পরেও করা যায়। এফ অফ বি এর জায়গায় এফ অফ এ বি ও করা যায়, যেমন ভাবে ভাববো সেভাবে হবে। আমরা একটা কন্ডিশন করে নিলাম, যার উপর কাজ করবে তাকে প্রথমে রাখবো, যে কাজ করবে তাকে পরে রাখবো। তাহলে বি ও তো এর উপর বল প্রয়োগ করেছে, কত? এফ অফ এ বি। অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এই দুজনের মধ্যে সম্পর্ককে বলতে পারবি? এফ অফ এ বি ইকুয়ালস টু মাইনাস এফ অফ বি এ। কেন স্যার মাইনাস? কারণ এরা পরস্পর ভেক্টর রাশি, আর দুটি বিপরীত ভেক্টরকে প্রকাশ করা হয় একটি আরেকটির মাইনাস চিহ্ন দিয়ে। ক্লিয়ার? এখান থেকে বোঝা যাচ্ছে এই দুটো বলের মান পরস্পর সমান, এবং এই চিহ্ন থেকে বোঝা যাচ্ছে যে এরা পরস্পর বিপরীত মুখে কাজ করছে। হয়েছে? চলো করে নাও। নেক্সট রিডিং করো, বলের ঘাত, ইম্পালস অফ ফোর্স। নেক্সট রিডিং করো, বলের ঘাত। রিডিং করো সবাই। কি বললাম? দেখ বলের ঘাত, আর একটা কথা হয় ঘাত বল, দুটো কিন্তু আলাদা। ঘাত বল মানে আমি শুধুমাত্র বল, ঘাত বল হচ্ছে শুধুমাত্র বল। সেটা হচ্ছে মানে অল্প সময়ে অনেক বেশি বলকে বলা হয় ঘাত বল। ছুটে কি ফুটবলে কিক করলি, দুম করে পুরোটা মেরে দিলি, এটা ঘাত বল, এটা ঘাত বল। কিন্তু এখানে ঘাত বল কথা বলা হয়নি, কি বলা হয়েছে? বলের ঘাত। বলের ঘাত করার অর্থ হচ্ছে তুমি এটা স্থির মানের বল কোনটা বস্তুর উপর কিছুক্ষণ ধরে প্রয়োগ করছো, মানে তুমি এটা পেরেক নিয়েছো, হাতুড়ি নিয়েছো, পিটছো। হাতুড়ির উপর, হাতুড়ি দ্বারা পেরেকের উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে কিছু সময় ধরে, কিছুটা সময় ধরে। তাহলে আমি ধরে নিলাম এক বল প্রয়োগ করা হয়েছে কত সময় ধরে? টি সময় ধরে। সেক্ষেত্রে বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি, এফ ইন্টু টি। অর্থাৎ প্রযুক্ত বলকে সময় দিয়ে গুণ করলে, প্রযুক্ত বলকে প্রযুক্ত বলের সময় দিয়ে গুণ করলে যে ভৌত রাশি পাওয়া যায় তার নাম বলের ঘাত। মনে থাকবে? বলের ঘাত কেমন করে বার করবো? ধর আমি টেবিলকে টেবিলে নিয়ে যাচ্ছি, টেবিলটার উপর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একই মানের বল প্রয়োগ করব। এখানে বলটা ভেরিয়েবল হবে না, এখানে ভেরিয়েবল হবে কে? টাইমটা। টাইমটা প্রথম কথা ছিল 0, তারপরে 1 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড, তারপরে 0 থেকে 3 সেকেন্ড। কিন্তু বলটা কন্টিনিউ এক মানের বল কাজ করে। প্রথমে কথা ছিল এক, তারপরে এফ। এফ মানে 5 নিউটন, প্রথমে 5 নিউটন, তারপরে
5 তারপরেও 5 তারপরেও 5। বলের ঘাতের ক্ষেত্রে মনে রাখবে কিন্তু বলের মানটা শুরু থেকে শেষ একই রকম থাকবে কিন্তু সময়টা পরিবর্তন হবে। ওই পরিবর্তনশীল সময় আর ওই বল যদি আমরা গুণ করে দিই যেটা পাবো সেটা হচ্ছে বলের ঘাত। লেখো ডেফিনেশনটা লেখো। একটি নির্দিষ্ট মানের বল, এই যে নির্দিষ্ট মানের বললাম, হ্যাঁ একটি বল কিন্তু বলি কি বললাম, একটি নির্দিষ্ট মানের বল, একটি নির্দিষ্ট মানের বল কোন বস্তুর উপর প্রযুক্ত হলে, একটি নির্দিষ্ট মানের বল কোন বস্তুর উপর প্রযুক্ত হলে আগে একজন বলে লেখ তারপর আগে বলবো। একটি নির্দিষ্ট মানের বল কোন বস্তুর উপর প্রযুক্ত হলে তখন সেই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফল হলো বলের ঘাত। ক্রিয়াকালের গুণফল হলো বলের ঘাত। মনে রাখবি বলের ঘাতকে প্রকাশ করা হয় আই চিহ্ন দ্বারা। ইম্পালস ইংরেজিতে কি? ইম্পালস অফ ফোর্স বা ইম্পালস, ঠিক আছে? তা আই সমান কি পেলি? এফ ইনটু টি। এটা আই কিন্তু ভেক্টর রাশি কারণ এফটা ভেক্টর। মনে থাকবে বলের ঘাত। তাহলে একক গুলো কে বলবি? চটচট বলে ফেল। নিউটন ইনটু সেকেন্ড আর সিজিএস এ ডাইন ইনটু সেকেন্ড। মাত্রা কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু টি। তাহলে কি আছে? এম এল টি টু দি পাওয়ার -1। বাবা রাশি কি হলো? ইয়েস, ভেক্টর রাশি। দেখ যখনই কোনো নতুন ভৌত রাশি পাচ্ছি আর একক মাত্রা রাশি কিন্তু আমরা জেনে নিচ্ছি, এটা আমাদের কাজ। তা সংজ্ঞা দেখেছি, এটাকে বলছি পরিমাপ, এটাকে বলছি একক, এটা মাত্রা, এটা রাশি। এগুলো জানতে হবে সব সময় যে কোনো ভৌত রাশি। হলো? এবারে তোদেরকে আমি দেখাবো লাস্ট জিনিস একটা, সেটা হচ্ছে এই নিউটনের সেকেন্ড ল থেকে এই বলের ঘাতের রাশিমালার মান। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের ঘাতের মান। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের ঘাত নির্ণয়। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের ঘাত নির্ণয়। আমি মুছে দেবো বোর্ডটা। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের ঘাত নির্ণয়। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের ঘাত নির্ণয়। খুব সহজ পদ্ধতি, ভালো করে দেখ তাহলে বুঝে যাবে। ইন্টিগ্রেশন মনে আছে তো? শেষ হয়ে গেছে ভ্যালিডিটি ইন্টিগ্রেশন আছে? দেখ আমরা তখনই ইন্টিগ্রেশন করি যখন একটা রাশির সাথে আরেকটা রাশি গুণ করতে হয় এবং একটা রাশির মান নির্দিষ্ট হয় আর একটা রাশির মান ভেরিয়েবল হয়। ভেরিয়েবল রাশির মধ্যে একটা কনস্ট্যান্ট আর একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল করা পসিবল নয় বীজগণিতিক পদ্ধতিতে, যার জন্য নেওয়া হয় ক্যালকুলাস এবং তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। বলের ঘাত নির্ণয়, বলটা স্থির কিন্তু সময়টা স্থির নয়। তাহলে একটা পরিবর্তনশীল রাশি তার সাথে একটা স্থির রাশি গুণ করবো কি করে আমরা? তার জন্য কি আমাদের আছে পদ্ধতি? সমাকলন বা ইন্টিগ্রেশন। দেখ তাহলে নিউটন সেকেন্ড লতে কি বললেন? F ইকুয়ালস টু বলে যাও dp বাই dt। আমি যদি এখান থেকে কোণাগুণিটা গুণ করে দিই
বল না কি আসছে, ডিপি সমান এফ ইন্টু ডিটি, ডিপি সমান এফ ইন্টু ডিটি হয়েছে। এবার আমাকে এটার মান তো আমি ইন্টিগ্রেশন করলে পি পেয়ে যাব, কিন্তু এই যে এই ভেরিয়েবলের সাথে আমি কনস্ট্যান্টটা গুণ করব কি করে, পসিবল না, কারণ টি এর মানটা কখনো 1 সেকেন্ড, কখনো 2 সেকেন্ড, কখনো 3 সেকেন্ড, কখনো 4 সেকেন্ড, আমি কোন সেকেন্ডে নেব গুণ করার সময়, 1 না 2 না 3 না, লিমিট নেব 0 টু t বা t1 টু t2, ক্লিয়ার, t1 টু t2। তাহলে আমাকে এখানে কি নিতে হবে, বোথ সাইড ইন্টিগ্রেশন নিতে হবে। তাহলে উভয় পক্ষ অবকলন সমাকলন করলে কি আসছে, ইন্টিগ্রেশন ডিপি, ইন্টিগ্রেশন ডিপি। তো আমি যত বল প্রয়োগ করব তত ওর ভরবেগও পরিবর্তন হবে। তাহলে প্রাথমিক ভরবেগ কত p1 আর শেষ ভরবেগ কত p2। তাহলে আমি এটা তো এটা কি ডিপিটা কি ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগে তো পরিবর্তিত হয়েছে নির্দিষ্ট হারে, সে হারটা কত p1 টু p2 নিতে বাধ্য আমি এর লিমিট। আচ্ছা এইদিকে বলো ইন্টিগ্রেশন t1 টু t2, কারণ যে ভেরিয়েবল হবে তারই লিমিট বসবে। এখানে ভেরিয়েবল কে ভরবেগ, লিমিটটা কার বসেছে ভরবেগ, এখানে ভেরিয়েবল কে সময় না বল, সময়, লিমিটটা কার বসেছে সময়, হলো বুঝা গেছে। এবার বল এটার মান কত আসবে, এটার মান দেখ সাইড আমি করে দেখিয়ে দিচ্ছি, এফটা বাইরে বেরিয়ে যাবে, কি করে থাকবে ইন্টিগ্রেশন ডিটি t1 টু t2, তাহলে f ইনটু dt এর ইন্টিগ্রেশন t, dt এর ইন্টিগ্রেশন t, তাহলে t বসবে, লিমিট কত হবে t1 টু t2, তারপরে f ইনটু বল t2 মাইনাস t1, আর t2 মাইনাস t1 এর মানই তো t, তাহলে f ইনটু t, তাহলে এটা পুরো মান কত ছিল f ইনটু t, আবার f ইনটু t মানে আমরা কি জানি i, তো এটাকে আমরা i বলতে পারি। তাহলে বল আমার হাতে এখন কি আছে, i সমান আছে এটা p1 p2 ইনটু dp, এবার বল না ডিপি এর ইন্টিগ্রেশন কত p, তাহলে p যদি ইন্টিগ্রেশন হয় এর লিমিট কত p1 p2, লিমিট কত আসছে p2 মাইনাস p2 মাইনাস ক্লিয়ার, p2 মাইনাস p1, আর p2 মাইনাস p1 কে আমরা বলতে পারি ডেল p বা dp, ডেল p বা dp, তাহলে ভরবেগের পরিবর্তন ক্ষুদ্র ভরবেগ dp, তাহলে কি পেয়ে গেলাম i সমান পেয়ে গেলাম ডেল p, ভাষা দিয়ে বল আইটাকে আমরা কি বলবো বলের ঘাত, সমান এটা কি বলবো না শোনা ভরবেগের পরিবর্তন, নট হার, হারে সময় থাকে বাইরে, ভরবেগের পরিবর্তন। নতুন কি জানতে পারলি, বলের ঘাত নির্ণয় আরেকটা রাশি পদ্ধতি, বলের ঘাত নির্ণয় পদ্ধতি আরেক এইটা বল ইনটু সময়, আরেকটা কি, তাহলে ভরবেগের পরিবর্তন যা ঘটে বলের ঘাতের মানও তাই হয়। ঠিক আছে করে নাও, বুঝা গেছে পদ্ধতিটা, ইন্টিগ্রেশন কাজে লাগছে, বেশ এর একক মাত্রা লিখে নে তাহলে হয়ে গেল। ও লিখে নিয়েছি এরকম মাত্রা না, লিখে নিয়েছি আমরা আগে, বল এতটা পর্যন্ত বুঝা গেল সবকিছু, চ্যাপ্টার কিন্তু কোনোটাই কঠিন নয়, কি রে কঠিন কি কোনো, কিন্তু পরিশ্রম করতে হবে, কালচার করতে হবে, পড়তে হবে, রিভিশন করতে হবে, অনেক বড় সব বিষয়গুলো, অনেক বেশি বেশি আছে, ভুলে যেতে হবে, অন্যভাবে তো বলা নেই কোথাও। প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি টপিকের সমান গুরুত্ব, তো যদি সবকিছু বলেই দিবে তাহলে আপনি পরীক্ষা দিতে হবে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে সেটা বলা আছে, সেখান থেকে কত নম্বরের অঙ্ক আছে কত নম্বর সেটা বলা নেই। হয়েছে
যদি কারোর এই ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা বুঝতে না পারিস তখন সে পাশে সাইডে এটা করে রাখ। আমরা দুটি ছোট ছোট জিনিস পড়বো একদম এক লাইন। একটা হচ্ছে ভর বা মাস, এই যে F সমান m এ মাস বার করতে বললে m সমান করে দিবি m/a, মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা। আর একটা হচ্ছে ওয়েট বা ভার, ওয়েট ভার বা ওজন, মনে রাখবি পৃথিবী কোন বস্তুকে নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করছে সেটাই হলো ওয়েট, ভার বা ওজন। এটা তো বলই এক ধরনের। হ্যাঁ, সেক্ষেত্রে শুধু পার্থক্য কি, F এর জায়গায় লিখবো W, M এর জায়গায় M, আর A এর জায়গায় G। G মানে অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ, ক্লিয়ার? আর এই G এর মানটা মনে রাখবি, G সমান মনে রাখবি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর একবার G সমান রাখবি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে SI, আর এটা হচ্ছে CGS। ক্লিয়ার? বুঝা গেল? তাহলে ভর বললে কি করবি, বল বাই ত্বরণ, আর ভার বার করতে বললে বল ইনটু ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ, হলো? আর এটা সব সময় কাজ করে মনে রাখবি নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর বস্তুকে যে অবস্থাতে রাখ না কেন তখন কাজ করবে কোন দিকে, নিচে। বুঝছে? বাস এই বুঝতে। ভার, ভার ভয় আকার আছে, ভার, এটা ভর। ওকে, চলো এই পর্যন্ত থাকতে হলে দাঁড়া, এটা আমি বন্ধ করে দিই একটু।